হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ডেইলি মেইল 24 এর তরফ থেকে আমি তানভীর আহমেদ আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে ঘিরে সারা দেশ জুড়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা এবং নানা রকম আয়োজন। মানুষের উন্নয়নের জন্য এবং দেশের জনগণ এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে প্রত্যেকেই তাদের সফল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ আমরা কথা বলবো এমন এক রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে যিনি সফল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং পরপর দুবার সফল এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং তারও টেলিযোগাযোগ মন্ত্রী, আওয়ামী লীগের মাটি ও মানুষের আপসহীন নেত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা আজ তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নিব বর্তমান নির্বাচনের পরিস্থিতি, অবস্থা এবং তার রাজনৈতিক জীবন সম্পর্কে। তিনি হচ্ছেন সকলের প্রিয়, সকলের চেনা এবং জননেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের সাথে। ম্যাম, কেমন আছেন? ধন্যবাদ। আমি ইনশাল্লাহ সকলের দোয়ায় ভালোই আছি। ম্যাম, আমরা আশা করি আপনি অবশ্যই ভালো থাকুন এবং সকলের জন্য, দেশের জন্য আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন সেভাবে যেন সারা জীবন কাজ করে যেতে পারেন, সেই শুভকামনাই করছি। তো ম্যাম, আমরা আজকের অনুষ্ঠানে প্রথমে আপনার কাছ থেকে যেটি জানতে চাচ্ছি যে আপনি তো 2008 সালে এই 18 আসনের একজন সফল এমপি হিসেবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা মার্কায় এবং 2018 পর্যন্ত আপনি এখনো বহাল রয়েছেন। এই 2008-এ যখন আপনি এখানে এসেছেন বা নির্বাচিত হয়েছেন, এই 2008 থেকে 18 পর্যন্ত এর মাঝখানে কি কি পরিবর্তন হয়েছে এই 18 আসনে, বা আপনি যখন এসেছি তখন এর অবস্থা কতটুকু ছিল, আজ কোন পর্যায়ে হয়েছে? ধন্যবাদ। আমি যখন প্রথম 2008 সনে মনোনীত আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনীত করে আমাকে নির্বাচন করার সুযোগ করে দেন। ঢাকার মধ্যে 15টি আসনের মধ্যে আমি সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলাম। তখন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি কাজ করেছিলাম। এরপরে 3 বছর পরে আমাকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছিলেন। আমি সেখানেও আমি কাজ করেছিলাম। আমি আশা করি যে আমি এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আমি যেভাবে কাজ করেছি, আমি আশা করি আমি সেখানে ভালোভাবে কাজ করেছিলাম এবং আমার বিরুদ্ধে কোনো রকম অভিযোগ বা কারো কোনো সেই অভিযোগে কোনো ছিল না, কথা ছিল না। এমনকি আমার কাজেও কোনো এখানে ব্যত্যয় ঘটেনি। আমি তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে গিয়ে সর্বপ্রথম আমি যে কাজটা করেছিলাম, আমি সেখানে গিয়ে দেখলাম আমাদের যে পুলিশ, তাদের যারা নাকি অফিসার র্যাঙ্কে আছে তাদেরকে 100% তাদের চাল বরাদ্দ করা হয়, কিন্তু সেখানে আমাদের যার নিচু স্তরের যে সকল পুলিশরা ছিলেন তাদের সেখানে 40% সেখানে চাল বরাদ্দ করা হতো। আমি এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি সেখানে অফিসারদের পাশাপাশি আমি যে নিম্ন স্তরের অফিসার এবং পুলিশদেরকেও আমি সেখানে 100% আমি চাল তাদের জন্য বরাদ্দ আমি প্রদান করেছিলাম। এছাড়া সেখানে পুলিশের আরও যে সকল জিনিসগুলো ছিল না, তাদের জন্য ঝুঁকি ভাতা ছিল না, তাদের জন্য আরও অনেক কিছুই ছিল না। কেউ যদি মারা যেতেন অফিসিয়াল কাজ করার মধ্যে, তখন তাদেরকে মাত্র যে টাকা দেওয়া হতো তাদের পরিবারদের জন্য খুব সম্ভব 1 লক্ষ টাকা। আমি আসার পরে সেটা 3 লক্ষ টাকা সেটা করা হয়েছিল। এরপরে আমাকে যখন
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করা হয়। আমি সেখানেও গিয়ে দেখতে পেলাম সেখানে যেটাকে বলা হয় যে ওই মন্ত্রণালয়ের মাধ্যমেই ভিওআইপি ভিওআইপি সেখানে দেওয়া হতো এবং বরাদ্দ করা হতো। আমি সেটাকে এতে দেখা যেত সরকারের অনেক ক্ষতি হতো, কারণ আমাদের যারা নাকি এখানে ভিওআইপি লাইসেন্স নিতে তারা সঠিকভাবে সরকারের যে পাওনা টাকাটা সেগুলো তারা সরকারকে দিতেন না। আমি এসে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তার সাহায্য নিয়ে আমি সেখানে যাতে করে এই ভিওআইপিতে কেউ যাতে এই ধরনের কাজ করতে না পারে, সরকারের টাকা যাতে সেখানে লস না হয়, সবাই যাতে এই ভিওআইপির লাইসেন্সের যে সরকারের পাওনা টাকা সেগুলো যাতে দেওয়া হয় সেভাবে সেটা আমি বলেছিলাম, যেভাবে আমি সেটা করেছি। এছাড়া এই ভিওআইপিতে আরেকটি কাজ করা হয়েছিল। আমাদের যে সকল ইয়াং পিপলরা যারা নাকি মাত্র চাকরি বাকরি খোঁজে ছিল, তাদেরকে ভিএসপি নামে একটি লাইসেন্স তাদেরকে বরাদ্দ করা হয়েছিল, যাতে তারা সেখান থেকে কিছু সামান্য টাকা পয়সা ইনকাম করতে পারেন। সেই লক্ষ্যে ছেলে হোক মেয়ে হোক যারা নাকি লেখাপড়া শেষ করে যারা রাজনীতি করছিল এবং যাদের কোনো ইনকাম ছিল না, তাদের জন্য সেটা ব্যবস্থা করা হয়েছিল। আমি এরপরে সেখানে আমার যা যা প্রয়োজনীয় আমি সেটা সেখানে করেছি এবং আমি বলবো আমি সব যখনই যা করতাম আমি আমার মাননীয় প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েই আমি করেছিলাম। আমি যখন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম তখন আপনারা জানেন, যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল নৃশংসভাবে, সেই বঙ্গবন্ধু সেই হত্যাকারীদের যাতে বিচার করা না যায় সেই জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করেছিল সেই খুনি মুস্তাক এবং জিয়া চক্র, এবং যার জন্য আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচারের কার্যক্রম আমরা করতে পারি না। এরপরে 96 সনে যখন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগকে নিয়ে তিনি যখন ক্ষমতায় এলেন, মানুষ যখন তাকে ভোট দিলেন, তাকে রায় দিলেন, তখন তিনি সেই ক্ষমতায় এসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন এবং সংসদের প্রথম সভাতে তিনি সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধুর সেই হত্যার বিচারের কার্যক্রম তিনি শুরু করেছিলেন। এরপরে এই 2001-এ আপনারা জানেন যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে বিভিন্নভাবে বিএনপি এবং জামাত আবার ক্ষমতায় এসেছিল এবং ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছিল, এটা অত্যন্ত ন্যাক্কারজনক। এরপরে বঙ্গবন্ধুর যে হত্যার বিচার হয়েছিল, বিচার হয়ে সেই খুনিদের ফাঁসি কাস্টে ঝুলাবার একটি আদেশ হয়েছিল, কিন্তু 2001-এ বিএনপি এবং জামাত যখন ক্ষমতায় আসলো তখন এই বিচারের রায়টি ঝুলে গেল, তখন আর বিচার করা রায় সেখানে কার্যকরী করা গেল না। এরপরে 2006-এ যখন আমরা আবার
নির্বাচন হয়ে 2008-এ যখন সেই নির্বাচন হলো এবং সেই নির্বাচনে আমরা জয়লাভ করার পরে আমি আমাকে সেখানে তার স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব আমার উপর অর্পণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি তখন মাননীয় প্রধানমন্ত্রীকে বলে এবং তখন লাস্ট যখন বিচারটা হয়েছিল ফাইনাল সুপ্রিম কোর্ট থেকে, তখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে যে এখন যে বিচারে রায় হয়েছিল, খুনিদের ফাঁসির আদেশ হয়েছিল, ফাঁসি কাস্টে ঝুলাবার জন্য আদেশ হয়েছিল, আমি তখন সেই তাদের ফাঁসি কাস্টে ঝুলাবার জন্য সেটা হয়েছিল। তখন আমি স্বরাষ্ট্রমন্ত্রী 5 জন খুনের আসামি জেলখানায় আবদ্ধ ছিল, সেই 5 জন খুনের আসামিকে সেদিন ওই রায়ের পরিপ্রেক্ষিতে সেদিন তাদের 5 জনকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছিল। এরপর বহু ইতিহাস পার হলো এবং এরপরে আমি যখন দ্বিতীয়বার 2014 সনে আমাদের দ্বিতীয়বার 5 বছর পরে আবার নির্বাচন হলো। সেই নির্বাচনে আমি শুধুমাত্র এমপি হিসেবেই কাজ করা শুরু করলাম এবং তারপরে 2014 পরে এবার এখন আসলো 2018। আগামী 30শে ডিসেম্বর এই 2018 নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আমি সেটাতে আমি একজন সংসদ সদস্য হিসাবে নির্বাচন করার জন্য এই 2000 ঢাকা 18 আসনে আমি এখানে মনোনয়ন পেয়েছি। আগের মতো আগেও আমাকে ঢাকা 18 আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল এবং এবারেও আমাকে ঢাকা 18 আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। যে আমরা দেখছি আমাদের দেশের জনগণ যারা আছেন তারাও দেখছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ সরকার এবং আপনারা যারা আছেন দেশের উন্নয়নের জন্য কিন্তু আপনারা সর্বোচ্চই কাজ করে যাচ্ছেন এবং আমরা অনেকটুকু উন্নয়ন পেয়েছি। আমরা গর্বের সহকারে কিন্তু অন্যান্য দেশের সাথে অন্যান্য উন্নত দেশের সাথে নিজেদেরকে তুলনা করতে পারছি। তো ম্যাম, আমি আপনার কাছে পরবর্তীতে জানতে চাচ্ছি যে এই যে উন্নয়নের ধারা সরকার কিন্তু বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা প্রত্যেকেই কিন্তু কাজ করে যাচ্ছেন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ বা দেশের মানুষ যারা আছে তাদের কি কি করণীয় আছে বলে আপনি মনে করেন? আজকে দেশের জন্য যে উন্নয়ন আজকে গড়ে তুলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা সেই উন্নয়ন আমি মনে করি আজকে বাংলাদেশের জন্য একটি অর্জন। সেই অর্জনটা গড়ে তুলেছেন, অর্জনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই অর্জনটা গড়ে তুলেছেন, যার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে সারা বিশ্বে বলা হয় বিশ্বের রোল মডেল। এবং তাকে আজকে রোহিঙ্গারা, আপনারা জানেন রোহিঙ্গাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে স্থান করে দিয়েছেন আমাদের বাংলাদেশে, যার জন্য সেই রোহিঙ্গাদের এমনভাবে প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে আমাদের দেশে স্থান করে দিয়েছেন, যার জন্য আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে মাদার অফ দ্য হিউম্যানিটি তাকে বলা হয়। আজকে তাই আমি বলবো আজকে দেশের উন্নয়ন যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী করছেন, তিনি ফ্লাইওভার করেছেন সারা বাংলাদেশ ব্যাপী, বলতে গেলে চিটগং, ঢাকা সহ এবং নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গায় ফ্লাইওভার করা হয়েছে। আজকে আমাদের দেশে যে যানজট শুরু হয়েছে তার জন্য যানজট দূর করার জন্য ফ্লাইওভারগুলো তৈরি করা হয়েছে এবং সেই ফ্লাইওভারগুলো তৈরি করে এবং ইদানিং আমাদের
রেল, যেটা নাকি মেট্রো রেল চালু করতে যাচ্ছে। মেট্রো রেল, সরি, থ্যাংক ইউ, মেট্রো রেল আজকে তৈরি করা হচ্ছে। এবং যেটাতে ভাবা হচ্ছে যে মেট্রো রেলটা যদি তৈরি হয় তাহলে আমাদের লোকরা আর এত গাড়ি নিয়ে আর হয়তো বের হবে না। যোগাযোগ ব্যবস্থা আরো মেট্রো অনেক রেলে উন্নত হবে। সেই গাড়ি থেকে অনেক দ্রুত গতিতে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন, কাজে যেতে পারবেন। সেই জন্যই আমি মনে করি এই যে এই সকল উন্নয়ন এবং প্রত্যেকটা এলাকায় আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশে যে শিক্ষা বিভাগ, সেই শিক্ষা বিভাগের উন্নয়ন তিনি করেছেন। আজকে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রতি বৎসরের প্রথম জানুয়ারির 1 তারিখে তিনি সারা বাংলাদেশে স্কুলগুলোতে তিনি তার সরকার আজকে সেই তাদেরকে বিনামূল্যে বই পুস্তক তাদেরকে বিলি করা হয়। এখন আমি আসি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সকল উন্নয়নগুলো করেছেন, সেই উন্নয়ন আমার এলাকার মধ্যেও আছে এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে বলে আমি তার কাছ থেকে কিছু কাজ আমি আদায় করেছি। এই 10 বছরের মধ্যে আমি আমার এলাকায় দীর্ঘ যদি 100 বছর আপনারা হিসাব করেন, আমার এলাকায় আমার কনস্টিটিউয়েন্সিতে একটা সরকারি কলেজ কিন্তু ছিল না কোনোদিন, সরকারি একটা হাই স্কুল ছিল না, সরকারি একটা হসপিটাল ছিল না, সরকারি পাসপোর্ট অফিস ছিল না, ছিল না ফায়ার ব্রিগেডের অফিস। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমার এলাকার জন্য তিনি বঙ্গবন্ধুর নামে একটি সরকারি কলেজ তিনি দিয়েছেন এবং পাশাপাশি বঙ্গমাতার জন্য একটি হাই স্কুল, তিনি সরকারি হাই স্কুল তিনি আমাকে দিয়েছেন। এবং উত্তরখান যে গ্রাম বা আমাদের একটি ইউনিয়ন, সেখানেও আরেকটি সরকারি হাই স্কুল সেখানে দেওয়া হয়েছে। আমি এখানে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে একদম কলেজ পর্যন্ত, যেটাকে বলা হয় বিশ্ববিদ্যালয় কলেজ, সে পর্যন্ত প্রত্যেকটা স্কুলে আমি সরকারের কাছ থেকে অনুদান পেয়েছি এবং সেই কলেজগুলো আজকে চলছে। আমার এই এলাকায় শুধুমাত্র মহিলাদের জন্য একটি ঢাকা উইমেন বিশ্ববিদ্যালয় কলেজ ভবন ইতিমধ্যেই সরকার আমাকে 6.5 কোটি টাকা আমার এই কলেজের জন্য বরাদ্দ করেছিলেন এবং সেই বরাদ্দ করাতে আমরা সেই কলেজে আগে ভাড়া বাড়িতে সেই কলেজটি চলতো, এখন নিজের জায়গায় সেই কলেজটি আজকে চালু করা হয়েছে এবং একটি নতুন ভবন তৈরি করা হয়েছে। উত্তরখানে কাঁচকুড়া বলে একটি জায়গা আছে, সেই কাঁচকুড়া বিশ্ববিদ্যালয় কলেজ একটি এখানে ভবন তৈরি করা হয়েছে, যেটা নাকি 8ম তলা ভবন নির্মাণ করা হয়েছে। এখানে কর্মসংস্থান ব্যাংকের একটি শাখাও খোলা হয়েছে। এখানে যত আমার এলাকায় পানির যত পাম্প প্রয়োজন ছিল, আমি আমাদের সরকার বিশেষ করে পানির পাম্প জায়গা থাকলে পরে সেই জায়গায় সরকারের পক্ষ থেকে পানির পাম্প সেটা তৈরি করে দিয়েছেন। গ্যাস সমস্যা আমার এলাকায় আছে, সেই গ্যাস সমস্যা সমাধানের জন্য একটি সাবস্টেশন তৈরি করার ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা চলমান আছে এবং কিছুদিনের মধ্যেই সেই সাবস্টেশনটার মাধ্যমে আমরা গ্যাস
দিতে পারবো বলে আমরা আশা করছি। নিকুঞ্জ এবং 1 এবং 2, সেই নিকুঞ্জ এলাকায় যখন নাকি বিএনপিরা সেখানে চলে যায় 2006 সনে, তখন এই এলাকাটাকে এমনভাবে গর্ত করে দিয়ে গিয়েছিল যে আমার নির্বাচনের সময়ও, আমি তখন 2008-এ নির্বাচন করি, তখন সেখানে আমি কিছুতেই সেখানে পায়ে হেঁটে বা গাড়ি নিয়ে সেখানে যাওয়া সম্ভব হতো না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি যখন মন্ত্রী ছিলাম তখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করেছিলাম যে আমার এই নিকুঞ্জ 1 এবং 2 এলাকা এমন একটা দুরবস্থার মধ্যে আছে মাননীয় প্রধানমন্ত্রী, যে সেটা পায়ে এখনো পর্যন্ত পায়ে হাঁটা যায় না। আমি ওই এলাকা, আমার ওই সব এলাকায় আমি নিজে যেতে আমি লজ্জা পাই। শুধু আমার এই এলাকাটা নয়, আমাদের ঢাকা শহরে অনেক এলাকায় এইরকম অবস্থা, দুরবস্থা চলছে। কাজে এটা করার জন্য নেত্রী আমার সেই এলাকা 2টা, নিকুঞ্জ 1 এবং 2, সেখানে আর্মিদের মাধ্যমে আমার সেই নিকুঞ্জ 1 এবং 2 সেখানে রাস্তা করে দিয়েছেন। যেই রাস্তাটা খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সবাই বলে যে 15-20 বছরের মতো চলবে, সবাই মনে করছে। উত্তরা শহরের সকল রাস্তাঘাটই বর্তমানে ড্রেনেজ ব্যবস্থা, সুয়ারেজ লাইন, লাইটিং ব্যবস্থা ও নান্দনিক লেকের উভয় পাশে সৌন্দর্য বর্ধন এবং অবকাঠামো নির্মাণ করে আলোকিত মডেল টাউন রূপান্তরকরণ করা হয়েছে। কারণ বর্তমানে আমাদের যে 4টি ইউনিয়ন পরিষদ ছিল, সেটা এখন আর ইউনিয়ন পরিষদ এখন আর নেই। আমাদের সরকার সেই ইউনিয়ন পরিষদকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। এই সিটি কর্পোরেশনের মাধ্যমে যদিও এখনও 4টি আমাদের যে ইউনিয়ন পরিষদ ছিল, সেখানে আমাদের সিটি কর্পোরেশনের কাজ অতটা শুরু হয়নি, কিন্তু এই উত্তরার মধ্যে যে সকল এলাকা, সেই এলাকাগুলি আমরা সেখানে ভালোভাবে, সেখানে আমাদের জনগণ সেইটাকে তারা ভালোভাবে ব্যবহার করতে পারছে এবং একটি আলোকিত মডেল টাউন হিসাবে সেটা রূপান্তরকরণ করা হয়েছে। এই ঢাকা 18 আসনের বিভিন্ন এলাকায় 22টি স্কুলের নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে এবং এলাকায় 18টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন তৈরি করে দেওয়া হয়েছে। ইদানিংকালে 3 নম্বর সেক্টরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি মোরাল স্থাপন করা হয়েছে। সেক্ষেত্রে সরকার যে উন্নয়নমূলক কাজ করছে তার মধ্যে কিন্তু বহুল আলোচিত হচ্ছে পদ্মা সেতু প্রকল্প। এই প্রকল্প সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে বা দেশের মানুষকে যদি কিছু বলতেন। আপনারা জানেন আজকে পদ্মা সেতু বাংলাদেশের একটা বিরাট অর্জন, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিরাট অর্জন। এই পদ্মা সেতু যখন শুরু হয়ে যাবে খুব অতি শীঘ্রই, তখন আমাদের ওই দক্ষিণ বাংলার লোকেরা অনেক উপকার সেখানে পাবে। তারা এই পদ্মা সেতু দিয়ে যখন চলে আসবে অল্প সময়ের মধ্যে, যেখানে আজকে আমাদের সেই টুঙ্গিপাড়া গোপালগঞ্জে যেতে আমাদের বেশ সময় লাগে। সকাল থেকে যদি আমরা যাওয়া শুরু করি, সেখানে আমাদের পৌঁছতে 12টা 1টা লেগে যায়, কিন্তু তখন আর এত সময় প্রয়োজন পড়বে না।
আরো সময় লাগবে না, কমিয়ে আসবে আমাদের সময় অনেক বাঁচবে। এবং যাতায়াত ব্যবস্থা কাজে আরো আজকে বেশি বাংলার মানুষ, ওই এলাকার মানুষ আজকে জননেত্রী শেখ হাসিনাকে এত বাহবা দিচ্ছেন, এত দোয়া করছেন এই পদ্মা সেতুর জন্য। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিরাট অর্জন, এবং এই অর্জনটা, এই পদ্মা সেতুটা আমাদের নিজ খরচে জননেত্রী শেখ হাসিনার সরকারের নিজ অর্থায়নে এই পদ্মা সেতুটা তৈরি হচ্ছে। এটাও হলো, আমি মনে করি এটা একটা বিরাট অর্জন। এত বড় সাহস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে নিয়ে এই পদ্মা সেতুটা তৈরি করেছেন, যে এটা আমার মনে হয় না এত বড় সাহস আর কেউ কোনোদিন নিতে পেরেছে কিনা, পারবে কিনা, আমার সেটা আমি জানি না। আমি আমার ভোটারদের কাছে আমি এটাই বলতে চাই যে তাদের দোয়া, তাদের মূল্যবান ভোটে পুনরায় আমি সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হলে আমার সংসদীয় আসনের অসমাপ্ত কাজগুলো আমি সমাপ্ত করব, এবং আমার এলাকা থেকে সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ মুক্ত একটি আদর্শ এলাকা হিসাবে গড়ে তুলে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ করার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমি গড়ে তুলব ইনশাআল্লাহ, জননেত্রী শেখ হাসিনার সহায়তায়। এই কথা বলে আপনাকে ধন্যবাদ দিয়ে আজকের মতো আমি এখানেই আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ এবং খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে এবং আমার এই কথাগুলো যদি আপনি ভালো করে আমার বাংলার দেশের, আমার বাংলার মানুষের কাছে তুলে ধরতে পারেন, আমার মনে হয় তারাও কিছুটা উৎসাহ বোধ করবে। অবশ্যই ম্যাম, এবং আমরাও আশা করি যে বর্তমান সরকার যেভাবে উন্নয়ন করে যাচ্ছে, এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, এবং আমাদের সারা আপা রয়েছেন এবং আমাদের জননেত্রী শেখ হাসিনা যেভাবে তার দলীয় লোকদের নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক। এবং জনগণ, আমরাও আশা করব যে প্রত্যেকেই জনগণ আওয়ামী লীগ সরকারকে আবারও নির্বাচিত করে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। আজ আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম সকলের জনপ্রিয় জননেত্রী অ্যাডভোকেট সারা খাতুনের সাথে, এবং তার কাছ থেকে জানলাম তিনি তার নির্বাচনী যে এলাকা রয়েছে 18 আসন, সেই 18 আসনে 2008 থেকে 18 পর্যন্ত কি কি উন্নয়ন করেছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে শুনলাম। আমরাও আশা করি তিনি যে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং 2018 নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তারই পরিকল্পনা সঠিকভাবে তিনি পালন করতে পারবেন এবং তার প্রতিটা পরিকল্পনা তিনি সম্পন্ন করতে পারবেন, সেই আশা ব্যক্ত করে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।